ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে আবারও মেয়েটির দিকে তাকায়, তারপর বলে, সবগুলো দাও। মেয়েটি খুশি হয়ে সবগুলো মালা শামিনকে দিয়ে দেয়। শামিন জিজ্ঞেস করে, কত হয়েছে? 120 টাকা ভাইয়া। একটা 500 টাকার নোট বের করে শামিন মেয়েটার হাতে ধরিয়ে দিয়ে বলে। রেখে দাও। ফুলওয়ালি মেয়েটা বিস্ময় নিয়ে তার হাতের নোটটার দিকে তাকিয়ে আছে। শামিন জানালার কাঁচ তুলে দেয়। আলো শামিনের হাতের মালাগুলোর দিকে তাকিয়ে আছে। শামিন ঘুরে আলোর দিকে তাকাতেই ঘাবড়ে যায় কিছুটা। হঠাৎ করে তার মধ্যে অদ্ভুত অস্থিরতা কাজ করছে। সে তার 32 বছরের জীবনে কাউকে ফুলের মালা দেওয়া তো দূরে থাক, একটা ফুলের পাপড়িও দেয়নি। আলো এক দৃষ্টিতে মালার দিকে তাকিয়ে আছে। শামিন গাড়ির ড্যাশবোর্ডের ওপর মালাগুলো রেখে আমতা আমতা করে বলে, গাড়িটা সাজাতে কিনেছি। আলো চুপ করে থাকে। শামিন মনে মনে বলে, ওগুলো তোমার, স্টুপিড মেয়ে। আলো আবারও ঘাড় ঘুরিয়ে জানালার বাইরে দৃষ্টি দেয়। বিরক্তিতে শামিনের কপাল কুঁচকে যায়। এদেশে একটা মেয়ে খুঁজে পাওয়া যাবে না যে বেলি ফুলের মালা পছন্দ করে না, অথচ এই মেয়ে ছুঁয়েও দেখছে না। এটা কি ধরনের নারী? শামিনের ইচ্ছে করছে আলোর ঘাড় ধরে কাছে টেনে এনে মালাগুলো খোপায় লাগিয়ে দিতে, কিন্তু ধৈর্যশীল শামিন নিজেকে সংযত করে চুপ করে বসে থাকে। হ্যাঁ আন্টি, সব গুছিয়ে নিয়েছি, আপনি ওনাদের বলে রাখুন। এক হাত দিয়ে ফোনটা কানে ধরে রেখে অন্য হাতে কোলবালিশ এনে বিছানার মাঝে রাখে সে। প্রতিদিন রাতে এই জড়বস্তুটাকে আলমারি থেকে বের করে নিজের অধিকারের কিছুটা দিয়ে দেওয়া খুবই কষ্টের ব্যাপার শামিনের কাছে, কিন্তু নিজের বউয়ের নারীবাদী অনুভূতির প্রতি সম্মান জানাতে সে এই কাজটা খুবই আনন্দের সাথে করে। মুখটা এমন করে রাখে যেন এই কাজটা করে তার একটুও বিরক্তি লাগছে না। সে খুবই আনন্দিত। বুকের যন্ত্রণা বুকে চেপে রেখে মনে মনে কোল বালিশটার দিকে তাকিয়ে বলে, একবার বউয়ের মনে জায়গা করে নিতে দে, তারপর প্রথমেই চোখে কেটে টুকরো টুকরো করবো আমি। ফোনের ওপাশে ডক্টর রুবি ছিল। সিঙ্গাপুরে যাওয়ার ব্যাপারে কথা হচ্ছিল দুজনের। ফোন কেটে দিয়ে শামিন আলোর দিকে তাকায়। আলমারির মধ্যে কিছু একটা খুঁজছে। কি খুঁজছো? শামিনের প্রশ্নে আলো ঘুরে তাকায়। অস্ফুট স্বরে বলে, আম্মু বলেছে স্বর্ণের গয়নাগুলো সাথে করে না নিয়ে যেতে, সেগুলো রেখে দেব। শামিন আলোর হাতের দিকে তাকায়। আলো নিজের হাতের বালা দুটো খুলতেই যাচ্ছিল। শামিন নরম গলায় বলে, ওই দুটো থাকুক প্লিজ। আলো থেমে যায়। কিছু মুহূর্ত শামিনের চোখের দিকে তাকিয়ে থেকে আলমারির দরজা বন্ধ করে বিছানার কাছে যায়। বেডসাইডের টেবিলের ওপর বেলি ফুলের মালাগুলোকে দেখতে পেয়ে শামিনের দিকে তাকায়। শামিন বিছানায় চুপচাপ বসে আছে আলোর দিকে তাকিয়ে। আলো নিজের জায়গায় শুতেই যাচ্ছিল, তখনই শামিন বলে ওঠে, আরেকটা আবদার রাখবে? এটা আলো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। শামিন তার বালিশের নিচ থেকে একটা ক্ষুদ্রাকার বক্স বের করে তার মধ্য থেকে সেই লকেটটা বের করে। আলো নিশ্চুপ হয়ে শামিনের হাতের দিকে তাকিয়ে আছে। এক পলক আলোর মুখের দিকে তাকিয়ে ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। আলো শামিনের পদক্ষেপ স্পষ্ট বুঝতে পেরেছে, কিন্তু কোনো এক অজানা কারণে নিজের জায়গায় নির্লিপ্ত ভঙ্গিতে বসে থাকে। আলোর খুব কাছে গিয়েও দূরত্ব বজায় রেখে লকেটটা আলোকে পরিয়ে দিতে দিতে বলে, এটাও থাকুক। লকেটটা পরিয়ে আলোকে মুগ্ধ চোখে দেখছে শামিন। আলো তার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বসে থাকে। পরপর শামিন বলে ওঠে, একটা শেষ আবদার রাখবে? আলো জড়তা কাটিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, বলুন। শামিন ডান হাত বাড়িয়ে বেলি ফুলের মালাগুলো নিয়ে নেয়। সবগুলো একসাথে পেঁচিয়ে নিয়ে আলোর খোপায় বেঁধে দেয়। নির্দিষ্ট দূরত্বে বসে হাত বাড়িয়ে মালাটা খোপায় লাগাতে বেশ বেগ পেতে হচ্ছে। শামিন ভেবেছিল আলো রিয়্যাক্ট করবে। আলোর নীরবতা শামিনকে স্বস্তি দিলেও আলোর চোখে মুখে ছেয়ে থাকা সংকোচ শামিনের মন খারাপ করে দেয় মুহূর্তেই। খোপা থেকে হাত সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলে, এগুলোও থাকুক আজ রাতের জন্য। গাড়ির ড্যাশবোর্ডের ওপর পড়ে থাকলে এত সুন্দর ফুলগুলো অপমান হতো। তাদের সঠিক এবং উপযুক্ত জায়গায় রেখে দেওয়াটা আমার দায়িত্ব। মেয়র তার দায়িত্ব পালনে অলসতা করে না আসিয়া।
আলো চেহারায় সংকোচ নিয়ে এদিক ওদিক তাকায়। স্বামীর নরম গলায় বলে ওঠে, একটা সর্বশেষ আবদার রাখবে? আলো এইবার স্বামীনের চোখের দিকে তাকিয়ে থাকে। স্বামীন আলোর গালে একটা হাত রেখে অস্ফুট স্বরে বলে ওঠে, তুমিও প্লিজ থেকো, তবে এক রাত্রি কিংবা 2 রাত্রির জন্য না, আরব্য রজনীর মতো 1000 রাত্রি থেকো। আমি তোমার উপযুক্ত স্থান হবার চেষ্টা করব, যে স্থানে থাকলে তুমি কখনো অসম্মানিত কিংবা অপমানিত হবে না আসিয়া। কথাটা শেষ করেই স্বামীন আলোর গাল থেকে হাত সরিয়ে নিয়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে টান টান হয়ে। তার চোখে মুখে ছেয়ে থাকা তার কাঙ্ক্ষিত নারীটাকে একান্তে পাওয়ার জন্যে তার পুরুষ মনের ব্যাকুলতা চাদরে মুখ না ঢেকে নিলে ওই নারীটা বুঝে নেবে স্বামীন তাকে অস্বস্তিতে ফেলতে চাই না। আলো অদ্ভুত চোখে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ চুপ করে থেকে কাঁপা কাঁপা হাতে নিজের গলায় স্বামীনের পরিয়ে দেওয়া লকেটটা ছোঁয়। দীর্ঘ সময় বসে থেকে ধীরে ধীরে গুটিসুটি মেরে শুয়ে পড়ে সে। তার হাতের মুঠোয় ধরে রেখেছে লকেটটা। ফ্লাইট সকাল 7:30টায়। তারা ভোর 4:30টের সময় এয়ারপোর্টে পৌঁছে যায়। ইলহাম স্বামীন আর আলোকে নামিয়ে দিয়ে আসে এয়ারপোর্টে। সিকিউরিটি চেকিং হয়ে গেলে স্বামীন আলোকে নিয়ে একটা ফুড শপের দিকে যায়। সেখান থেকে হালকা কিছু স্ন্যাক্স কিনে নিয়ে আলোকে একটা বেঞ্চিতে বসতে বলে নিজেও পাশে বসে। হাতের প্যাকেটটা আলোর দিকে এগিয়ে দিয়ে বলে, হালকা কিছু খেয়ে নাও। আলো রোবটের মতন হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে নেয়। স্বামীর নিজের প্যাকেট খুলে স্যান্ডউইচ খেতে থাকে। পাশে কিছুটা দূরেই এক বৃদ্ধ দম্পতি তাদের দেখছিল। মহিলা কৌতূহলী হয়ে স্বামীনকে বলে, তুমি স্বামী নিয়াসার মির্জা না? স্বামীন তার দিকে তাকিয়ে বিনয়ের সাথে উত্তর দেয়, জি। আমাকে চিনতে পেরেছ? আমি কলম রাইটার নাসিফা কালাম। তোমার দিগন্ত ফাউন্ডেশনের একটা প্রতিবেদন লিখেছিলাম আমি। স্বামীন কিছুক্ষণ চেয়ে থেকে বলে, জি। সাথে কে, তোমার ওয়াইফ? জি। সিঙ্গাপুর কেন যাচ্ছ, হানিমুনে? স্বামীন থতমত খেয়ে আলোর দিকে তাকায়। আলো খাওয়া রেখে বসে আছে চুপচাপ। মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে স্বামীন বলে ওঠে, চিকিৎসার জন্য। বৃদ্ধ লোকটা বলে ওঠে, তোমরা ইয়াং কপাল যাচ্ছ চিকিৎসার জন্য, আর আমরা বুড়ো বুড়ি যাচ্ছি হানিমুনে। হা 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 হা। হ্যাঁ, রস উপচে পড়ছে তো আপনাদের। আলো বিড়বিড় করে বলে ওঠে। স্বামীন আলোর দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, মুরব্বী মানুষ, বেয়াদবি করবে না আলো। ওনারা এত পার্সোনাল কথা জানতে চাচ্ছে কেন? মুরব্বীদের মতো থাকতে পারে না? ফিস ফিসিয়ে বলে আলো। স্বামীন কোনো কথা বলে না। বৃদ্ধ মহিলা বলে ওঠে, চিকিৎসার জন্য যাওয়া বিজনেস ট্রিপ। বউ নিয়ে যখন যাচ্ছ সেটাকে হানিমুনই বলতে হবে। স্বামীন বিরস মুখে স্যান্ডউইচে একটা কামড় বসিয়ে মনে মনে বলে, হানিমুন? মধুচন্দ্রিমা? সে হারে এই জীবনে হচ্ছে আমার। সিট বেল্ট বেঁধে নাও। আলো চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখছিল। স্বামীন আলোর দিকে তাকিয়ে বলে, কখনো প্লেনে ওঠোনি? আলো মাথা নাড়ায়। পাসপোর্ট করেছিলে কেন তবে? আব্বু আমাদের সবার পাসপোর্ট করিয়ে রেখেছিল। আব্বুর খুব শখ ছিল মোটামুটি একটা অ্যামাউন্টের টাকা জমে গেলেই কাছের কোনো দেশে ট্যুর দেবে, কিন্তু সেই মোটামুটি অ্যামাউন্টের টাকা কখনোই জমাতো না। স্বামীন ম্লান হাসে, তারপর বলে, সৎ মানুষদের সাথে এমনটা হয়। আলো বলে, আপনি কোন কোন দেশে গিয়েছেন? আমি মোট 3টা দেশে, ইন্ডিয়া, ইউএসএ, সিঙ্গাপুর। সিঙ্গাপুর কেন গিয়েছিলেন? 2014 সালে গিয়েছিলাম। তখন আমার 23 বছর বয়স। আমি, সাগর আর আমার কিছু বন্ধু। তখন বাবা এমপি ছিল, আমি পলিটিক্স করতাম না। সাগর মানে সাগর ভূঁইয়া? হুম। ও, আপনার বন্ধু ছিল। শত্রু কিভাবে হলো? বিরোধী দল করে? না, অন্য কারণে। সেসব তোমার না জানলেও চলবে। দেখি সিট বেল্ট বাঁধো। স্বামীন নিজেই আলোর সিট বেল্ট বেঁধে দেয়। আলো স্বামীনের দিকে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আলো চোখ সরিয়ে নেয়। এক্সকিউজ মি স্যার। অতি সুমিষ্ট নারী কণ্ঠটি। স্বামীন আর আলো তাকায়। তাদের সামনে অতিমাত্রায় সুন্দরী একজন বিমানবালা দাঁড়িয়ে আছে। স্বামীন বলে, ইয়েস। স্যার আপনাদের মিল।
তাদের সামনে খাবার সাজিয়ে রেখে বিমানবালা চলে যায়। আলো মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বয়স 27-28 হবে। শারীরিক গঠন খুবই চমৎকার, অত্যন্ত সুশ্রী চেহারা এবং অতিরিক্ত ফর্সা। ঠোঁটে কড়া করে লিপস্টিক দিয়েছে, দেখে মনে হচ্ছে একটা গোটা লিপস্টিক ঘষে ঘষে লাগিয়েছে। গায়ের শাড়িটা পরেছে আটো সাটো ভাবে। যেখানেই যাচ্ছে পুরুষ লোকগুলো হাঁ করে গিলে খেতে চাইছে তাকে। আলো বিরক্তিতে কপাল কুঁচকে ফেলে। তারপর স্বামীনের দিকে তাকায়। লোকটা এক মনে তার হাতের একটা ম্যাগাজিনের দিকে তাকিয়ে আছে। চারিদিকে কি হচ্ছে সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। স্বামীনের থেকে চোখ সরিয়ে আলো মনিটরে চোখ রাখে। স্বামীন ম্যাগাজিন রেখে তার দিকে তাকিয়ে বলে, কোনো অসুবিধা? বমি পাচ্ছে? আলো মাথা নাড়ায়। স্বামীন আলোর দৃষ্টি অনুসরণ করে মনিটরের দিকে তাকিয়ে বলে, আমরা এখন মিয়ানমার হয়ে যাচ্ছি। আলো কোনো কথা বলে না, আবারও আশেপাশে দেখতে থাকে। স্বামীন আলোর বাচ্চামো আর চোখে দেখে মনে মনে হাসছে। মেয়েটার চোখে মুখে কৌতূহল। একটা 50 পেটমোটা লোক এক বিমানবালার বুকের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আলোর পুরো শরীর জ্বলে ওঠে, বিড়বিড় করে বলে ওঠে, আরে লুচু আঙ্কেল, মুখটা বন্ধ করুন, মাছি ঢুকে যাবে তো। স্বামীন তৎক্ষণাৎ আলোর মুখ চেপে ধরে এদিক ওদিক তাকায়। সামনের সিটের একজন মহিলা ঘাড় ঘুরিয়ে অবাক হয়ে আলোকে একবার দেখে আবারও সামনে তাকায়। আলো ছটপট করছে। স্বামীন আলোর মুখ থেকে হাত সরিয়ে নিতেই আলো একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, মেরে ফেলবেন নাকি? অদ্ভুত। সব জায়গায় মুখ চালাতে হবে তোমার? খোদা, আমি এই মেয়েকে নিয়ে কোথায় যাব? চাপা স্বরে চেঁচিয়ে বলে স্বামীন। ওই লোকটা কিভাবে দেখছিল ওই বিমানবালাকে, পুরো গা ঘিনঘিনে ব্যাপার। এসব দেখলে আমার মুখ নিষ্পিস করে। তুমি একটা সাইকো আলো, এটা ক্লিয়ার হয়ে গিয়েছে আজ। আলো মুখ ভার করে ফেলে। কিছুক্ষণ পরে স্বামীন হঠাৎ হাসতে থাকে। আলো অবাক হয়ে তাকিয়ে বলে, হাসছেন কেন? একটা কথা মনে পড়ে গিয়েছে। সেদিন একটা নিউজে দেখলাম বাংলাদেশি একটা লোক বিমানে উঠে বিমানবালাকে জোরপূর্বক চুমু দেওয়ার অপরাধে জেল জরিমানা হয়েছে। আমি ভাবছি কতটা অসহায়, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হলে একটা অধম শেষমেশ এত সিকিউরিটির মধ্যেও একজন বিমানবালার সাথে এসব করে। লোকটার জন্য করুণা হচ্ছে। এসব বাংলাদেশেই হয়, স্বভাবে খুব ভালো জাতি কি না? এভাবে বলো কেন? আমি গর্বিত আমি বাঙালি। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, এখানের সবগুলো পুরুষ মানুষ একবার না একবার ওই সুন্দরী বিমানবালার দিকে তাকিয়ে তার সৌন্দর্য উপভোগ করছে। তা আপনি কেন তাকাচ্ছেন না? নিজেকে কেন বঞ্চিত করছেন? এখানে কেউ তো আপনাকে নিষেধ করার মতো নেই। স্বামীনের মাথায় হুট করে রাগ উঠে যায়। আলোর দিকে রাগান্বিত দৃষ্টি দিতেই আলো মিইয়ে যায়। স্বামীন গম্ভীর কণ্ঠে বলে, সব পুরুষ এক? আমার তো মনে হয় সবাই সৌন্দর্যের পাগল। আমতা আমতা করে বলে আলো। স্বামীন একটা গভীর নিঃশ্বাস ফেলে। মেয়েটা যদি বুঝতো স্বামীনকে সে তার ওই সীমিত সৌন্দর্য দিয়ে কতটা মুগ্ধ করে রেখেছে, বুঝবে না। এই মাথামোটা মেয়ে কখনোই বুঝবে না। দ্বিতীয়বারের মতো একটা দীর্ঘশ্বাস ফেলে স্বামীন বলে, চুপচাপ বসে থাকো। আর মাত্র ঘন্টা দুয়েকের ব্যাপার। কোন লোক কোন বিমানবালাকে চোখ দিয়ে খেয়ে নিল সেটা তোমার দেখতে হবে না। বেশি দেখাদেখি করতে ইচ্ছে হলে আমাকে দেখে বসে থাকো। মোটামুটি হ্যান্ডসামই আছে তোমার স্বামী। ওয়েলকাম টু হোটেল গ্র্যান্ড প্যালেস। রিসেপশনের বাদিকটায় একটা স্ট্যাচু হোটেলের নেমপ্লেট হাতে দাঁড়িয়ে আছে। তাতে ইংরেজির পাশাপাশি আরও দুটো ভাষায় হোটেলের নাম লেখা। আলো লবিতে দাঁড়িয়ে স্ট্যাচুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। স্ট্যাচুটির লিঙ্গ আলো বুঝতে পারছে না, এটা পুরুষ নাকি মহিলা। ভীষণ অদ্ভুত শ্বেতপাথরের ওই মূর্তিটা। ঘাড় ঘুরিয়ে স্বামীন এয়াসার মির্জাকে দেখে নেয় সে। স্বামীন হোটেলের রিসেপশনিস্টের সাথে কথা বলছে। রিসেপশনে মোট 3 জন লোক, 2 জন মহিলা এবং 1 জন পুরুষ। মহিলা 2 জনকে দেখে মনে হচ্ছে চাইনিজ। একজন স্বামীনের সাথে হেসে হেসে কথা বলছে, বারবার মাথা নেড়ে কি বলছে এত। আলো দূরেই দাঁড়িয়ে থাকে। তার পাশে তাদের দুটো লাগেজ অনাদরে পড়ে আছে মেঝেতে। কিছুক্ষণ পরে স্বামীন চেকিনির ঝামেলা সামলে আলোর কাছে চলে আসে। তার হাতে রুমের চাবি। আলোর কাছে এসে লাগেজ দুটো তুলে নেয় সে। তারপর বলে, দুটো আপনি একা বহন করবেন কেন? আমাকে একটা দিন।
আলো একটা লাগেজ তুলে নিতে উদ্যত হয়। শামিন তাকে থামিয়ে দিয়ে বলে, ধন্যবাদ। আপনি একজন স্বনির্ভর মেয়ে সেটা আমি জানি, তবে আমি একজন দায়িত্বশীল এবং কেয়ারিং হাজব্যান্ড সেটাও আপনাকে জানাতে চাচ্ছি। আলো চুপচাপ শামিনের পিছু পিছু যায়। তাদের রুমটা 6 তলাতে। শামিন আর আলোর রুম নাম্বার হলো L24। আরও কিছু দূর যেতেই ডানে মোড় নিলে তাদের রুম। আলো চারিপাশে তাকিয়ে চোখ বড় বড় করে লোকজনকে দেখছে। বিভিন্ন দেশের লোকজন। মেয়েগুলো বেশ খোলামেলা পোশাক পরে স্বতঃস্ফূর্তভাবে হেঁটে যাচ্ছে। আলোর হঠাৎ রেহেনার কথা মনে পড়ল। আলোর গা থেকে ওড়না সরে গেলেই রেহেনা কান মলে দিত আলোর। আম্মু এই দৃশ্য দেখলে তো নির্ঘাত এই মেয়েগুলোকে ঝাঁটা দিয়ে দৌড়ানি দিত। রুমের দরজা খুলে ভেতরে ঢুকে লাগেজ দুটো একপাশে দাঁড় করিয়ে রেখে শামিন পুরো রুমটা দেখে নেয়। আলো শামিনের পিছু পিছু ঘরে ঢোকে। ডাবল বেডের রুম। শামিন আলোর দিকে তাকিয়ে মুখ হাসি হাসি করে বলে, প্রথমে ডাবল বেড অ্যাভেলেবল ছিল না, ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম এখানে কোলবালিশ পাওয়া যাবে কি না ভেবে। না হলে তো বিছানায় আমাকে অ্যালাউ করতে না তুমি, মেঝেতে থাকতে হতো আমার। সৌভাগ্য আমার ডাবল বেড পেয়ে গিয়েছি। আলো চুপচাপ একটা বিছানা দখল করে বসে পড়ে। শামিন ঘরের জানালার পর্দা সরিয়ে বাইরে তাকায়। এখান থেকে কিছুটা দূরেই মার্লিয়ন পার্কের স্ট্যাচুটা। শামিন আলোকে দেখে স্ট্যাচুটা দেখিয়ে বলে, এটা কখনো দেখেছো কোথাও? আলো কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হ্যাঁ, মুভিতে দেখেছি। কথিত আছে যখন সিঙ্গাপুর আবিষ্কার হয়েছিল তখন একটা অদ্ভুত প্রাণী দেখতে পাওয়া গিয়েছিল, যার অর্ধেক সিংহ এবং অর্ধেক মৎস্যকন্যা। এই স্ট্যাচুটা সেই পৌরাণিক কাহিনীর আদলে তৈরি। আলো এবার বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে স্ট্যাচুটাকে। শামিন হেসে বলে, আজ রেস্ট নাও, কাল ডক্টরের কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, তৈরি থেকো। কথাটা বলে শামিন রুমের দরজার দিকে যায়। কোথাও যাচ্ছেন? আলো শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন মাথা ঘুরিয়ে আলোর দেখে বলে, দুটো সিম কার্ড কিনবো এবং মানি এক্সচেঞ্জ করব। কিছুক্ষণ পরে আসছি, তুমি ফ্রেশ হয়ে তৈরি থেকো, আমরা লাঞ্চ করব। এখানে পশ্চিম দিক কোন দিকে বুঝতে পারছি না, একটু জেনে আসবেন। শামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আঙ্গুলের তর্জনী তুলে বলে ওঠে, ওইদিকে, আমি জেনে এসেছি রিসেপশন থেকে। শামিন বেরিয়ে যায়। বাইরে থেকে দরজা লক করে রেখে গিয়েছে। আলো বিছানায় গা এলিয়ে দিয়ে শুয়ে থাকে কিছুক্ষণ। তার দু চোখ বন্ধ। বিদেশে সম্পূর্ণ অচেনা একটি শহরে একটা সম্পূর্ণ অচেনা মানুষের সাথে তাকে ভরসা করে এসেছে সে। হ্যাঁ, মানুষটা অচেনাই তো। এই ইয়াসার মির্জাকে আলো চিনতে পারছে না যেন। এই ইয়াসার মির্জা তার প্রতিটা পদক্ষেপে আলোকে চমকে দিচ্ছে। এই লোকটাকে আলো উপেক্ষা করতে পারছে না কেন? ওই একটা কাগজের জোর এত? আলোর নিজের মনের ওপর নিজের কোনো নিয়ন্ত্রণ খুঁজে পাচ্ছে না। কখনো তার ভেতর থেকে একজন স্ত্রী সত্তা বলছে, আলো, তুই বাড়াবাড়ি করছিস। সব কিছুর একটা সীমা থাকে, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নে। তুই চাইলে সবটা সুন্দর হতে পারে। ইয়াসার মির্জা নিজেকে প্রমাণ করছে। তুই তো সুযোগ দিয়েছিলি, সে নিজেকে প্রমাণ করে দিয়েছে। তোকে ভোগ বস্তু হিসেবে দেখেনি, তোকে সম্মানিত করেছে। আর কি চাস তুই? আবার কখনো মনের মধ্য থেকে একজন কঠিন নারী সত্তা বলছে, কিভাবে কিভাবে সত্যিই কিভাবে? মাথার মধ্যে সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। শেষমেশ কে কাকে হার মানাবে? তার কঠিন নারী সত্তা একজন স্ত্রী সত্তাকে, নাকি একজন স্ত্রী সত্তা একজন কঠিন নারী সত্তাকে? অনেকটা সময় নিয়ে গোসল সেরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। ভেজা চুলগুলো মুছতে থাকে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে। হঠাৎ তার গলায় শামিনের দেওয়া লকেটটা চোখে পড়ে আলোর। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে সে একটা মেরুন রঙের জামদানি শাড়ি পরেছে, সাথে মেরুন রঙের ব্লাউজ। প্রথম বিরক্তি লাগলেও বর্তমানে শাড়ি আলোর অন্যতম প্রিয় পোশাক। শামিনের কিনে দেওয়া সালোয়ার কামিজ সেভাবেই আছে। ওসব আলোর পরতে ইচ্ছে করছে না। নিজেকে বউ বউ দেখতে তার খুব একটা খারাপ লাগছে না, বরং লজ্জা লাগছে, যেন শাড়িতে তার সৌন্দর্য বেড়ে গিয়েছে। দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকে দাঁড়িয়ে পড়ে শামিন। আলো নামাজ আদায় করছে।
কিছুক্ষণ চুপ করে বসে থেকে আলোকে দেখে উঠে দাঁড়ায়। নিজে গোসল সেরে বেরিয়ে এসে দেখে তখনও আলো জায়ানামাজে বসে আছে। ভদ্র ছেলের মতো চুপচাপ ডিভানে বসে আলোকে দেখতে থাকে। মোনাজাতে এত কি চাইছে মেয়েটা। নামাজ আদায় করে উঠে দাঁড়াতেই শামিনকে দেখে থমকে যায় আলো। এভাবে এত দেখার কি আছে আলোকে? অস্বস্তি ছেয়ে যায় আলোর মুখে। শামিন চোখ সরিয়ে নিয়ে উঠে দাঁড়ায়, নরম গলায় বলে, তোমাকে জায়নামাজে দেখলে খুবই নিষ্পাপ মনে হয়। মনেই হয় না তুমি এত চমৎকার গালাগাল জানো। একই সাথে দুটো মেইনটেন কিভাবে করো? আলো জায়নামাজে ভাঁজ করতে করতে বলে, আপনি নিজের কথা ভাবুন। শুধুমাত্র শুক্রবার দলের ছেলেদের সাথে মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে আসেন, তার মুখে এত বড় বাতেলা মানায় না। তোমার মতো গালি তো আমি দেই না। খেপানোর উদ্দেশ্যে বলে আলোকে। আপনার মতো একটা অপকর্ম করে তারপর একটা মহৎ কাজ করে ব্যালেন্স করে তো চলি না। আপনার দুই কাঁধে ফ্রেস্তা হিমশিম খেয়ে যায় আপনার কর্মকাণ্ড দেখলে। একবার 10 নেকি লেখে, পরক্ষণেই 10 নেকি কেটে দেয়, আবার লেখে আবার কেটে দেয়। আর তোমার তো দুই কাঁধে ফেরেস্তাই নেই সম্ভবত। তোমার মুখের গালি শুনে ভেগে গিয়েছে। আলো থমথমে মুখে তাকিয়ে আছে শামিনের দিকে। শামিন কথার সুর পাল্টে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, রিলিজিয়াস ব্যাপারগুলো নিয়ে এভাবে কথা না বলি। শুরুটা তো আপনিই করেছেন। ভুল হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন। নাটকীয় ভঙ্গিতে বলে শামিন। তারপর ওয়ালেট হাতে নিয়ে বলে, ঝগড়া না করি, চলো আগে খেয়ে নিই। খালি পেটে ঝগড়া ভালো না। আচ্ছা। করিডোরে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা। শামিনের পিছু পিছু আলো লিফটের কাছে এগিয়ে যাচ্ছে। লিফটের কাছে এসে বোতাম টিপে দাঁড়িয়ে থাকে দুজন। এখন আশপাশটায় কোনো লোকজন নেই, কেমন অস্বাভাবিক নিস্তব্ধতা। হুট করেই লিফটের দরজা খুলে যেতেই দুজনেই সামনে পা বাড়ায়। কিন্তু মুহূর্তেই লিফটের ভেতরের দৃশ্যটি দেখে আলো আর শামিনের চোখ ছানা বড়া হয়ে যায়। 25 বিদেশি কোনো কাপল লিফটের মধ্যে একে অপরকে আলিঙ্গন করে চুম্বনরত অবস্থায় আছে। আশেপাশে কি হচ্ছে তাদের কোনো হুঁশ নেই। শামিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আলো হতভম্ব ভাব কাটিয়ে চেঁচিয়ে ওঠে, নাউজুবিল্লাহ। শামিন চমকে উঠে আলোর দিকে তাকায়। আলো অসম্ভব জোরে চেঁচিয়ে কথাটি বলেছে যে লিফটের মধ্যে থাকা জুটির কানে তালা লেগে গিয়েছে। তারা হতভম্ব হয়ে আলোর দিকে তাকায়। চোখে মুখে আতঙ্ক ছেয়ে গিয়েছে তাদের। শামিন আলোর হাত ধরে টেনে নিচের পেছনে নিয়ে আড়াল করে বিদেশি কাপলদের উদ্দেশ্যে বলে, ডোন্ট মাইন্ড, প্লিজ ক্যারি অন। বিদেশিদের চোখে মুখে হতভম্ব ভাব। লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় পুনরায়। শামিন আর আলো বাইরে দাঁড়িয়ে থাকে চুপচাপ। আলো মাথা নিচু করে রেখেছে। কি একটা অসভ্য সমাজে এসেছে। লিফটের মধ্যেই এরা কি রুম বুক করেনি? শামিন ঘাড় ঘুরিয়ে আলোকে এক পলক দেখে। দুজনেই ভীষণ বিব্রত। কিছু সময় পরে শামিন বলে ওঠে, এইসব অহরহ দেখতে পাবে, আরও এভাবে রিয়্যাক্ট করো না, চুপচাপ ইগনোর করে যেও। মাত্র কটা দিন আছি। এই বলে লিফটে তো পাবলিকের জন্য, ওনাদের বেডরুম না। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো। এবার চলো, খিদে পেয়েছে আমার। পুরো রাস্তায় শামিন হেসেছে। রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার করেও হাসছে। আলো চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে হাসি থামিয়ে শামিন বলে ওঠে, যেভাবে চেঁচিয়ে নাউজুবিল্লাহ বলেছ, তাতে ওদের আত্মা খাঁচা ছাড়া হয়ে গিয়েছে। কতটা আতঙ্কিত লাগছিল ওই বিদেশিদের। ওরা সম্ভবত তোমাকে পাগল ভেবেছে। আলো চুপ করে বসে আছে। টেবিলে গরম গরম খাবার পরিবেশন করে ওয়েটার হাসি মুখে চলে যায়। আলো খাবারের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আশেপাশে দেখতে থাকে। সবাই চুপচাপ খাচ্ছে। শামিন আলোর দিকে এক পলক তাকিয়ে বলে, খাচ্ছ না কেন? আলো টেবিলের দিকে তাকিয়ে একটা খাবারের দিকে তর্জনী আঙ্গুল তুলে বলে, এটা কি? এটা সাউথ ইন্ডিয়ান ফুড। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এসেছি। আলো আবারও আশেপাশে তাকায়। সেজন্যই সবাইকে বাঙালি মনে হচ্ছে। প্লেটের খাবারটা নাড়াচাড়া করে আলো বলে, দেখে তো চিতাই পিঠা আর শুকনো মরিচ ভর্তার মতো লাগছে। শামিন হেসে ফেলে। তারপর বলে, এটা ইডলি, আর পাশের তরলটা সাম্বার। খেয়ে দেখো, এটা খুবই মজার একটা খাবার।
ইন্ডিয়া গেলে এটা আমি খাই, কেন জানি খুব ভালো লাগে আমার কাছে। আলো খাবারটা টেস্ট করার জন্য একটু ভেঙে মুখে দেয়, তারপর চোখ মুখ কুঁচকে বলে, অতটাও ভালো না। এটার দাম কত? বাংলাদেশি টাকায় 350 টাকা। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে, তারপর বলে ওঠে, 350? দুটো চিতই পিঠার মতো ইডলি না ফিডলি 350? আর আমাদের ঝিলবাড়ি মোড়ের সোভান কাকার চিতই পিঠা আর শুটকি ভর্তা এই খাবারটার থেকেও মজা। 50 টাকায় পেট ভরে খাওয়া যায়। শামিন হেসে ফেলে। আলোর দিকে তাকিয়ে শুধু হাসতেই থাকে। আলো শামিনের দিকে বোকার মতো তাকিয়ে আছে। হাসি থামিয়ে শামিন বলে, ঠিক আছে, ইডলি ফিডলি খেতে হবে না, ওটা পছন্দ না হলে ফ্রাইড রাইস খাও, নয়তো এটা খাও, এই কাবাবটা খুব মজা। এত খাবার অর্ডার করেছেন কেন? খেতে পারবেন? এত অপচয় আমি করি না। কপাল কুঁচকে গৃহিণীদের মতো বলে আলো। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। এতটা সরলতা লুকিয়েছিল কাঠিন্যতার আড়ালে, সেটা এতদিন সে বুঝতেই পারেনি। কঠিন মনের মেয়েটির আড়ালে একটা সাদা সিধে নারী। খাওয়া দাওয়া শেষ করে তারা আবারও হোটেলে ফিরে যায়। শামিন তার বেডে বসে ডক্টরদের সাথে কথা বলছে। আলো জানালার কাছে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে। কথা বলা শেষ করে উঠে দাঁড়ায় শামিন। আলোর দিকে চোখ যেতেই থমকে যায় সে। খোলা চুলগুলো পিঠে ছড়িয়ে রেখেছে। এই মেয়েটার চুলগুলো সুন্দর। শামিন বারবার মুগ্ধ হয়ে দেখলে আলোর দিকে খানিকটা এগিয়ে গিয়ে পেছন থেকে বলে ওঠে, কি দেখছো? আলো ঘুরে তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে, কিছু না। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে শামিন বলে, একঘেয়েমি লাগছে? আলো আবারও শামিনের দিকে তাকায়। শামিন জানে আলো রাজি হবে না, তবুও বলে বসে, চলো তোমাকে একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আলো চুপ করে দাঁড়িয়ে আছে। শামিন ভেবেছে আলোর সম্মতি নেই, তাই সে ঘুরে বিছানার দিকে যাচ্ছিল। তখনই আলো অস্ফুট স্বরে বলে ওঠে, অসভ্য কোনো জায়গা না হলে যেতে পারি, যেখানে এসব অসভ্য লোকজন থাকবে না। আলো চোখ বড় বড় করে চারিপাশে দেখছে। শামিন আর চোখে এক পলক আলোকে দেখে বলে, এটা গার্ডেন অফ বে, বাচ্চাদের পার্ক, এখানে অসভ্য লোকজন নেই। ভালো লাগছে বাচ্চাদের দেখে? আলো মাথা নাড়ায়। শামিন ম্ল্যান হেসে বলে, কাল সেন্টোসা আইল্যান্ড নিয়ে যাব, সিঙ্গাপুরের সবথেকে জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস। আলো কিছু না বলে চুপচাপ হাঁটছে। এমন জায়গা বাংলাদেশে নেই। প্রযুক্তি দিয়ে তৈরি একটা আর্টিফিশিয়াল জঙ্গল। মুগ্ধ হয়ে যেতে ইচ্ছে করে। হাঁটতে হাঁটতে একেবারে জঙ্গলের গহীনে চলে যায় তারা। এখানে লোকজনের ভিড় নেই খুব একটা। আলো চারপাশে তাকিয়ে বলে, ঘোলাটে কেন চারপাশ? এগুলো ফেক ফগ। আলো অবাক হয়ে আবারও আশেপাশে তাকায়। শামিন বলে, রাইডে চড়তে চাও কেন? দারুণ কিছু রাইড আছে এখানে। আমি বাচ্চা নাকি? কথাটা বলে আলো সামনে এগিয়ে যায়। পার্কের একজন কর্মচারী একটা অদ্ভুত দেখতে নীল রঙের প্রাণী কোলে নিয়ে তাদের দিকে আসছে। আলো কৌতূহলী হয়ে ইংরেজিতে তাকে জিজ্ঞেস করে, এটা কি? এই প্রাণীর নাম কি? কর্মচারী মজার ছলে বলে। শামিন তীক্ষ্ণ দৃষ্টিতে প্রাণীটার দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, এটা একটা কুকুর, আপনারা পশম তুলে ফেলে রং মাখিয়ে মেডিসিন দিয়ে এমন করে রেখেছেন। এটা এক প্রকার অপরাধ, লজ্জা হওয়া উচিত আপনাদের। কর্মচারী ভীত চোখে শামিনের দিকে তাকায়। আলো শামিনকে নকল করে কর্মচারীকে বলে। কর্মচারী পোকার মতো কুকুরটাকে নিয়ে দাঁড়িয়ে থাকে। শামিন আর আলো সামনে এগিয়ে যায়। কিছু দূর যেতেই তারা প্রযুক্তি নিয়ে নির্মিত কিছু আর্টিফিশিয়াল পশু দেখতে পায়। বাচ্চারা সবাই বিস্ময় নিয়ে সেসব দেখছে। শামিন হাত বেঁধে দাঁড়িয়ে আছে। আর চোখে আলোর দিকে তাকিয়ে দেখতে পায় আলো বাচ্চাদের মতো চোখে মুখে বিস্ময় নিয়ে দেখছে পশুগুলোকে, যেন ভাবছে ওগুলো আসলই। শামিন মুচকি মুচকি হাসতে থাকে। শামিনের ফোন বেজে ওঠে। রাহাত ফোন দিয়েছে। বাচ্চাদের শোরগোলের শব্দে অসুবিধে হচ্ছিল, তাই কিছুটা দূরে গিয়েই শামিন কথা বলে নেয়। হঠাৎ আলোর চিৎকারে শামিন চমকে ওঠে। তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে সামনে এগিয়ে যায় ছুটে। আলো আতঙ্কিত মুখ নিয়ে তার দিকেই ছুটে আসছিল। ছুটতে ছুটতে এসে শামিনের পেছনে নিজেকে লুকিয়ে নিয়ে তার পিঠের দিকের শার্ট খামচে ধরে হাঁপাতে থাকে। শামিন আশেপাশে
তাকিয়ে নরম গলায় আলোকে প্রশ্ন করে। কি হয়েছে? সাপ, ওখানে সাপ। কাঁপা কাঁপা গলায় বলে ওঠে আলো। শামিন দূরে তাকায়, তারপর হেসে ফেলে। আলোকে আশ্বস্ত করে বলে। ওটা আর্টিফিশিয়াল সাপ আলো। আলো কাঁপছে, ধাতস্থ হতে পারছে না, ফিসফিসিয়ে বলে ওঠে। আসল হোক বা আর্টিফিশিয়াল, প্রাণীটা তো সাপ। বাচ্চাগুলো আলোর বাচ্চামো দেখে হাসতে থাকে, তাদের অভিভাবকরাও হাসছে। আলো আবারও শামিনের পেছনে লুকিয়ে ফেলে নিজেকে, নিজের আতঙ্কিত মুখটাকে। শামিন হাসতে গিয়েও হাসে না। মহারানী যদি রেগে যায়, পরপর বলে ওঠে। আচ্ছা চলো আমরা বের হই এখান থেকে, বের সাইড থেকে ঘুরে আসি। সন্ধ্যায় ডিনার সেরে একেবারে হোটেলে ঢুকবো। দুজনে চুপচাপ হাঁটছে। বের সাইডে প্রচুর লোকজন, ঠান্ডা হাওয়া বইছে। আলোর গা শিরশির করতে শুরু করে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা হয়েছে। যত অন্ধকার নেমে আসছে সিঙ্গাপুর সিটি তত বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। উন্নত দেশটার সৌন্দর্য যেন অন্ধকারে বেশি ফুটে উঠছে। সব হাজব্যান্ড ওয়াইফ কিংবা প্রেমী যুগল হাত ধরে একে অপরকে আগলে নিয়ে হাঁটছে। সেসব ঘুরে ঘুরে দেখতে গিয়ে হঠাৎ আলোর গায়ের সাথে একটা লোকের ধাক্কা লেগে যায়। লোকটা আলোকে সরি বলে পাশ কাটিয়ে চলে যায়। শামিন দাঁড়িয়ে পড়ে, আলোর হাত ধরে টেনে তার সামনে নিয়ে বলে। এবার আমার সামনে সামনে হাঁটো, নয়তো কিছুক্ষণ পর দেখবো কেউ তোমাকে পকেটে ভরে নিয়ে গিয়েছে। আলো লজ্জা পেয়ে যায়। এবার সে শামিনের সামনে সামনে হাঁটছে। শামিন তার বডিগার্ডের মতো তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছু পিছু হাঁটছে। একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, একটা অল্প বয়সী মেয়ে চিকন গলায় কিছু একটা গাইছে। ওটা কোনো গান কিনা আলো সেটাই বুঝতে পারছে না। কেমন অদ্ভুত শুনতে, মনে হচ্ছে শব্দ করে আড়ামোড়া ভাঙছে। একটা লম্বা আড়ামোড়া। শামিন খাবার অর্ডার করে আলোর দিকে তাকায়, তারপর বলে। খিদে পেয়েছে খুব? আলো মাথা নাড়ায়। দীর্ঘ সময় দুজনে চুপচাপ বসে থাকে। রাত তখন বেশ হয়েছে। রেস্টুরেন্ট পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। সন্ধ্যায় দুজনে বেয়ের পাশে অনেকটা সময় নিয়ে ঘোরাঘুরি করেছে। ওয়েটার এসে তাদের টেবিলে খাবার সাজিয়ে দেয়। তারপর তাদের সামনে দুটো গ্লাসে একটা পানীয় ধরনের কিছু রাখতেই শামিন কপাল কুঁচকে বলে ওঠে। ওয়েট, এটা কি? ওয়েটার হাসি মুখে বলে। ওয়াইন স্যার। আলো হতভম্ব হয়ে চেয়ার ঠেলে উঠে দাঁড়ায়। শামিন শান্তভাবে ওয়েটারকে বলে। আমি কি অর্ডার দিয়েছি? ওয়েটার হেসে বলে। না স্যার, এখানে রাত 10টার পরে যারা আসে তাদের আমরা দিয়ে থাকি, আপনারা স্পেশাল গেস্ট। শামিন কোনো সিন ক্রিয়েট না করে ওয়েটারকে বলে। ঠিক আছে, এটা নিয়ে যান, আমাদের প্রয়োজন নেই। খাবো না, আমি এই রেস্টুরেন্টে খাবোই না। চেঁচিয়ে ওঠে আলো। শামিন আলোর দিকে তাকায়। ওয়েটার অবাক চোখে আলোকে দেখছে। আলো চেঁচাতেই থাকে। শামিনের দিকে তাকিয়ে বলে। বলেছি না খাবো না, উঠুন, চলুন এখান থেকে। শামিন বুঝতে পেরেছে আলোকে শান্ত করা যাবে না। চুপচাপ বিল মিটিয়ে উঠে দাঁড়ায়। ওয়েটার ইংরেজিতে বলে। অসুবিধা কি হয়েছে স্যার? এই খাবারগুলো কি করব? আপনি গিলুন বোকারাম। কপাল কুঁচকে ওয়েটারকে কথাটি বলে শামিন আলোকে নিয়ে বেরিয়ে আসে। শহরের একটা ব্যস্ত রাস্তা ধরে হাঁটছে দুজন। এখানে এখনো প্রচুর লোকজন। রাতের সিঙ্গাপুর উপভোগ করছে সবাই। শামিন আর চোখে আলোকে দেখে বলে। হ্যাঁ আসিয়া, স্ট্রিট ফুড খাবে? এখানে খুব ভালো চাইনিজ কোরিয়ান স্ট্রিট ফুড পাওয়া যায়। হ্যাঁ, ওই ব্যাং সেদ্ধ আর সাপের কাবাব। না ভাই, মাফ করুন। শামিন হেসে ফেলে, তারপর বলে। না না, ওসব না, ভেজ কিছু খেয়ে মুগ্ধ হবে। আমি কিছু খাবোই না, আমার বমি পাচ্ছে। আচ্ছা চলো, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই ঢুকি প্লিজ, চলো, আমার ভীষণ খিদে পেয়েছে। আলো শামিনের দিকে তাকায়। লোকটার জন্য খুব মায়া হচ্ছে। হঠাৎ অনেকটা সাফার করছে আলোর জন্য, অথচ কত শান্ত এবং স্বাভাবিক আচরণ করছে। এত ধৈর্য পুরুষের থাকে? কিছুক্ষণ তাকিয়ে থেকে আলো নরম গলায় বলে ওঠে। চলুন। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করে দুজনেই রাতের খাবার খেয়ে নেয়। এখন হোটেলে ফিরতে হবে। কাল সকালে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট। দুজনে হাঁটছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে। আমি সব কিছু একটু বেশি সিন ক্রিয়েট করি, তাই না?
শামিন আলোর মুখের দিকে অবাক হয়ে তাকায়, তারপর বলে, না তো, তবে গালাগালটা বেশি দাও। আলো নিশ্চুপ। শামিন একটা ক্যাব বুক করতে চায়। আলো শামিনকে থামিয়ে দিয়ে বলে, আমি হাঁটতে চাচ্ছি, পরিবেশটা ভালো লাগছে। শামিন হাসে। দুজনে আবারও হাঁটতে থাকে। এই রাস্তাটা নিরিবিলি। এখান থেকে তাদের হোটেলে যেতে 20 মিনিট সময় লাগবে। চারপাশে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ আলো দাঁড়িয়ে পড়ে। রাস্তার একপাশে কিছু মেয়েরা অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেয়েগুলো অল্প বয়সী, দৃষ্টিকটু পোশাক পরে মেকআপ করেছে। শামিন আলোকে দাঁড়িয়ে পড়তে দেখে নিজেও দাঁড়িয়ে পড়ে। তারপর আলোকে বলে, কি দেখছো? ওরা এভাবে সেজেছে কেন? এভাবে দল বেঁধে দাঁড়িয়ে আছে কেন? কোনো ফেস্টিভ্যাল ওদের আজ? শামিন আলোর কথায় মেয়েগুলোর দিকে তাকাতেই থতমত খেয়ে যায়। আলো কৌতূহলী দৃষ্টিতে দেখছে মেয়েগুলোকে। শামিন নিচু স্বরে বলে ওঠে। ওরা বধ মেয়ে আলো, চলো এখান থেকে। আলো অবাক হয়ে বলে, বদ মেয়ে মানে? কেমন বদ মেয়ে? প্রস্টিটিউট। গলার স্বর আরো নিচু করে শামিন বলে। আলো চমকে ওঠে। এত সুন্দর সুন্দর মেয়েগুলো বাজে মেয়ে, কত হবে বয়স? আলোর বয়সী মনে হচ্ছে। আলোর হতভম্ব ভাব কাটছে না। শামিনের দিকে তাকিয়ে বলে, ওরা এই কাজ করে কেন? ওরা পড়াশোনা করে না? আলোর শিশু সুলভ প্রশ্নে শামিন আলোর চোখের দিকে তাকায়, তারপর বলে, পড়াশোনা করে, সম্ভবত পড়াশোনার পাশাপাশি এসব করে। পড়াশোনার পাশাপাশি এইসব করবে কেন? আরও অনেক কাজ আছে। এতই যখন টাকার দরকার, এরা উদ্যোক্তা হতে পারে না? শামিনের বড্ড হাসি পাচ্ছে। সে তার হাসি চাপিয়ে রেখে বলে, উদ্যোক্তা হয়ে কি করবে? তোমার মতো জলপাই আর চালতার আচার বানিয়ে বিক্রি করবে? কিন্তু সিঙ্গাপুরে আচারের চাহিদা নেই আলো। তাহলে অন্য কাজ করবে, খেটে খাবে, সম্মানের কোনো কাজ করবে। ওরা এসব করেই স্বাচ্ছন্দ্য বোধ করে আলো। কেউ কেউ শখের বশেও করে। আলো চুপ করে থাকে। তার মাথা ব্যথা হয়ে গিয়েছে ওইসব মেয়েদের এমন বিকৃত রুচিবোধের কথা শুনে। শামিন বলে, চলো এবার হোটেলে ফেরা যাক। আরেক সময় ওদের সাথে দেখা হলে তুমি উদ্যোক্তা হবার পরামর্শ দিও ওদের। হাঁটতে হাঁটতে দুজনে অনেক দূরে চলে যায়, প্রায় হোটেলের কাছাকাছি। রাস্তায় কোনো লোকজন নেই বললেই চলে, শুধুমাত্র তারা দুজন। দূরে কিছু চাইনিজ লোক দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। আলোর দিকে কেমন লোভাতুর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলো নিজেকে শামিনের পিছনে লুকিয়ে হাঁটতে থাকে। শামিন বুঝতে পেরে হাতের ফোনটা বন্ধ করে আলোর হাত ধরে আলো চমকে উঠলেও শান্ত হয়ে থাকে। তারা দুজন চাইনিজ গ্যাং অতিক্রম করতেই যাচ্ছিল। তখনই তাদের মধ্যে থেকে একজন ইংরেজিতে বলে ওঠে, দাঁড়াও। শামিন আর আলো দাঁড়িয়ে যায়। লোকগুলো দ্রুত পায়ে হেঁটে শামিনদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওদের মধ্যে যে দলপতি, সে শামিনকে ইংরেজিতে বলে, কোথা থেকে এসেছো? তাতে তোমাদের কি? পথ ছাড়ো। দলপতির চামচাগুলো আলোকে দেখছে। সবার চোখে মুখে লালসা। আলোর গা ঘিন ঘিন করছে। দাঁতে দাঁত চেপে বাংলায় বলে, চোখ উপরে একেবারে গুলতি খেলবো। ইঁদুর খেকো লাফাঙ্গার দল। শামিন আলোর দিকে তাকায়। চাইনিজ গ্যাংয়ের দলপতি কৌতূহলী হয়ে ওঠে। শামিনের দিকে তাকিয়ে বলে, কি বলছে তোমার ওয়াইফ? বলো বুঝিয়ে। ও বলেছে ভাইয়ারা আমাদের যেতে দিন। দলপতি বলে, দেবো, যেতে দেবো, আগে ক্যাশ বের করো। দলপতি বলে। শামিন দাঁত খিচিয়ে এগিয়ে দলপতির মুখোমুখি দাঁড়ায়। তারপর বলে, এখান থেকে কেটে পড় এক্ষুনি। শামিনের হুমকিতে সবাই হাসতে শুরু করে। সাথে সাথে পকেট থেকে চাকু বের করে আলো আর শামিনকে দেখাতে থাকে। আলো চমকে ওঠে। দলপতি শামিনকে বলতে থাকে, এটা কি তোমার ওয়াইফ নাকি কিনেছো আজ রাতের জন্য? কোন দেশের? দাম কত পড়েছে? কথাটা বলে দলপতি শেষ করতে পারে না। শামিন তৎক্ষণাৎ তার নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। দলপতির নাক দিয়ে রক্ত ঝরছে। তার সাঙ্গ পাঙ্গুরা এসে শামিনকে ধরে ফেলে। আলো আতঙ্কে জমে যায়। চেঁচিয়ে বলে, ছেড়ে দাও ওনাকে। দেবো, তোমার কোটগুলো আমাদের দিয়ে দাও। শামিন দুজনের সাথে ধস্তাধস্তি করছে নিজেকে ছাড়িয়ে নিতে। আলোর ভয়ার্থ দৃষ্টিতে দলপতির দিকে তাকিয়ে থাকে। দলপতি বলে, কোটগুলো দাও, তোমার গলায় এই লকেটটাও দাও।
আলো আতঙ্কিত মুখে এদিক ওদিক তাকিয়ে লকেটটা খুলে দেয়। শামিন তখনও ধস্তাধস্তি করে যাচ্ছে। দলপতি বিরক্ত ভঙ্গিতে আলোকে বলে, তোমার স্বামী শুধু শুধু এত পরিশ্রম করছে, আমাদের গোল্ডগুলো দিয়ে দিলেই আমরা চলে যাব। আলো শামিনের দিকে তাকায়। দলপতি বলে, তোমার হাতের গোল্ড দাও। আলো অসহায়ের মতো একবার শামিনকে একবার দলপতিকে দেখে তারপর নিজের হাতের বালা দুটোর দিকে তাকায়। কিছুক্ষণ চুপ করে থেকে কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, এগুলো নেবেন না প্লিজ, এগুলো আমার শাশুড়ি মায়ের। এই দুটোর সাথে আমার স্বামীর ইমোশন জড়িয়ে আছে। আলো শুকনো মুখেই শামিনের দিকে তাকায়। শামিন তার দিকে তাকিয়ে আছে, মনে মনে বলে ওঠে। তুমি আমার ইমোশন নিয়ে ভাবছো আসিয়া? আলো বারবার রিকোয়েস্ট করতে থাকে চাইনিজ লোকটাকে। শামিন ধস্তাধস্তি বন্ধ করে আলোকে ঠান্ডা গলায় বলে, একদম ওর কাছে অনুরোধ করবে না, একদম না। আলো শামিনের দিকে তাকায়। শামিনকে অস্বাভাবিক শান্ত লাগছে এখন। এমন সময় সেখানে একটা পুলিশ ভ্যান চলে আসে। চাইনিজ লোকগুলো শামিনকে ছেড়ে দিয়ে আতঙ্কিত মুখ নিয়ে আশেপাশে তাকায়। কপসগুলো বের হয়ে আসে। চাইনিজ গ্যাং পালানোর পথ খুঁজে পায় না। এসে সব কটাকে ধরে ফেলে কপসগুলো। অফিসার শামিনের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলে, এক্সট্রিমলি সরি ম্যাম, আপনার লোকেশনটা বুঝতে একটু সময় লেগেছে। শামিন গায়ে ঝাড়া দিয়ে বলে, আপনাদের দেশে এসব হচ্ছে? সিরিয়াসলি অবিশ্বাস্য। পুলিশ অফিসার লজ্জিত ভঙ্গিতে বলে, স্যার, এখানে চায়না টাউনের কিছু লোক খুবই উগ্র, এদেরকে কন্ট্রোল করা মুশকিল। আর তার উপরে এখানে টুরিস্টদের চাপ একটু বেশি। এইগুলোকে দেখছেন, এরা পেশায় মেছো, লোকে লোকে মিথ্যার বিজনেস করে। এরা রিসেন্টলি জেল থেকে বেরিয়েছে। সবগুলো হারামজাদা, আমরা লজ্জিত। শামিন হেসে পুলিশ অফিসারকে বলে, ইটস ওকে। তারপর ঘুরে চাইনিজ দলপতির মুখোমুখি দাঁড়ায়। দলপতির হাত থেকে থাবা মেরে আলোর লকেটটা নিয়ে বলে, এটা আমার বউয়ের। আলো অবাক হয়ে আশেপাশে তাকাচ্ছে। চাইনিজ গ্যাংকে ভ্যানে তোলা হয়। আলো সাহস পেয়ে এক নাগারেই কিছু গালাগাল দিয়ে দেয় চাইনিজ লোকগুলোকে। পুলিশের লোকগুলো আলোর দিকে অবাক চোখে এক পলক তাকিয়ে চলে যায়। শামিন ঘুরে আলোর দিকে তাকায়, বলে, ওদের বাংলায় গাড়ি দিচ্ছ কেন? ওরা তো কিছুই বুঝলো না। আলো প্রায় ছুটে এসে শামিনের ডান হাত ধরে উল্টে পাল্টে দেখতে থাকে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, আঘাত লাগেনি তো চাকুর? শামিন চুপচাপ আলোকে দেখতে থাকে। আলো শামিনের দিকে তাকিয়ে বলে, পুলিশ কিভাবে টের পেল? শামিন মৃদু হেসে পকেট থেকে ফোনটা বের করে আলোকে দেখিয়ে বলে, ওরা যখন আমাদের দিকে আসছিল তখনই কিছু একটা আন্দাজ করতে পেরে এই অ্যাপসে ঢুকে কাছের চেকপোস্টে আমার লোকেশন পাঠিয়ে ফোনটা পকেটে ঢুকিয়েছিলাম। সাবধানের বার নেই। সিঙ্গাপুরের নিয়ম শৃঙ্খলা আইন সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। মোস্ট ডেভেলপ অ্যান্ড সেফেস্ট কান্ট্রি। আলো শুকনো গলায় বলে, কিসের সেফেস্ট? রাত এতটাও গভীর না, অথচ কতটা বিপদে পড়তে যাচ্ছিলাম আমরা। এরকম টুকটাক অপরাধী সব জায়গায় ঘুরে বেড়ায় আরো। আর তাছাড়া ড্রাগ অ্যাডিক্ট ওরা। ওরা এত কিছু ভেবে অপরাধ করতে নামে না। জেলে যাওয়া আসা লেগে থাকে ওদের, তাই ভয় পায় না সহজে। আলো চুপ করে শামিনের হাতের দিকে তাকিয়ে আছে। শামিন বলে, হাতে কিচ্ছু হয়নি আমার, রিল্যাক্স। আলো চোখ সরিয়ে নেয়। শামিন রেগে রেগে বলে, ওই চাইনিজটার কাছে তুমি রিকোয়েস্ট করছিলে কেন এত? আমি তো ভেবেছি তুমি কারাতে করবে। কতদিনের শখ আমার তোমার কারাতে দেখার। আলো অবাক চোখে শামিনের দিকে তাকায়, বলে, আমি এখনো আতঙ্ক থেকে বের হতে পারছি না। আর আপনি মজা করছেন? ওদের চারজনের হাতে চাকু ছিল। আমি কটা চাকু সামাল দিতাম। আমি অতটাও মাথা মোটা নই। শামিন হেসে ফেলে বলে, অতটাও মাথা মোটা নও। কতটা মাথা মোটা তাহলে? আচ্ছা, তুমি তাহলে স্বীকার করলে একটু না একটু হলেও তুমি মাথা মোটা? আলো লজ্জিত মুখটা নামিয়ে রেখেছে। শামিন মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ পরেই আলো বলে ওঠে, পুলিশ আসবে জেনেও এত মারামারি করার কি দরকার ছিল? শান্ত হয়ে থাকতে পারতেন না? শিওর ছিলাম না আবার সিগন্যাল পৌঁছেছে কিনা, আর ভয় হচ্ছিল। ভেবেছি তোমার গায়ে হাত দিয়ে ফেলবে।
আলো চোখ তুলে শামিনের দিকে তাকায়। শামিন আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে আলোর কাছে চলে যায়। হাতের লকেটটা আলোকে পরিয়ে দিতে দিতে বলে, শাশুড়ি মায়ের বলার জন্য এতটা উৎকণ্ঠা? আলো নিশ্চুপ। শামিন নরম গলায় বলতে থাকে, যাকে যা ভাবতে পারছো, ননদকে ননদ ভাবতে পারছো, দেবরকে দেবর ভাবতে পারছো, শাশুড়িকে শাশুড়ি ভাবতে পারছো, শুধু স্বামীকেই। চুপ হয়ে যায় শামিন। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। শামিন প্রসঙ্গ পাল্টে বলে, চলো এখন একটু ধাতস্থ হও, কিছুই হতো না আমাদের। গলায় লকেটটা হাতে ধরে রেখে আলো চুপচাপ নিজের বিছানায় বসে আছে, তার দৃষ্টি শামিনের দিকে। শামিন তার নিজের বিছানায় বসে ইসমামের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলছে। আলোর দৃষ্টি শামিনের থেকে সরছে না। লোকটা তার নিজের সবকিছুর প্রতি কতটা কেয়ারিং। এই যে আলোকে নিয়ে সিঙ্গাপুর এসেছে, অথচ ঠিকই ভাই বোন বেস্ট ফ্রেন্ড সবার সাথে সময় করে কথা বলছে, পাশাপাশি দলের কাজ সবকিছু সামলে যাচ্ছে, একটু বিরক্তি নেই। হঠাৎ শামিন উচ্ছ্বাস শব্দে হেসে ওঠে। আলোর ঘোর কেটে যায়। কিছু একটা নিয়ে ইসমামের সাথে হাসাহাসি করছে। আলো দেখতে থাকে। এই লোকটা নিজেও অতটা বড় নয়, অথচ ভাইকে সবসময় বাচ্চা ছেলেদের মতো আহ্লাদ করে। ভাই খেয়েছে কিনা, ঠান্ডা লাগিয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা। ইসমামের সাথে কথা বলতে বলতে শামিন একবার আলোর দিকে তাকায়, তারপর নিচু স্বরে বলে ওঠে, তোমার কি অসুবিধা হচ্ছে? আলো মাথা নেড়ে অস্ফুট স্বরে বলে, মোটেও না, আপনি কথা বলুন। শামিন আবারও কথা বলতে শুরু করে, আর আলো দেখতে থাকে শামিনকে। সকাল সকাল আবারও সেই একই বিব্রতকর পরিস্থিতির পুনরাবৃত্তি। শামিন এবার বেশ বিরক্ত হয়। লিফট কি চুমু খাওয়ার জায়গা? চুমু খেতে থাকা নতুন দম্পতি নিজেরাও বিব্রত হয়ে তাকিয়ে থাকে আলো আর শামিনের দিকে। শামিন চোখ সরিয়ে নেয়। লিফটের দরজা বন্ধ হয়ে যায়। আলো শামিনের পিছনে চুপচাপ দাঁড়িয়ে ছিল। শামিন ঘাড় ঘুরিয়ে আলোকে দেখে। গাল দুটো লাল হয়ে আছে লজ্জায়। শামিন কিছু স্বরে বলে, আজ চেঁচালে বাজে। সবাই আমাকে জঙ্গলি ভাবতো। এখানে আসার পর থেকে আপনাকে আমি বিব্রত করেই যাচ্ছি। গতকালের লিফটের ঘটনা, রেস্টুরেন্টের ওয়াইনের ঘটনা, আসলে আমি এই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছি না। কখনো নিজের শহরের গণ্ডির বাইরে যাইনি তো, যা দাপিয়ে বেড়ানো নিজের শহরেই বেরিয়েছি। বিদেশি এসব কালচার সম্পর্কে ধারণা আমার আছে, তবে চোখের সামনে দেখে সহজে নিতে পারার মতো মানসিকতা আমার তৈরি হয়নি এখনো। সময় লাগবে হয়তো। তাছাড়া আমার একাডেমিক নলেজও খুব কম। আপনি ঠিকই বলেছিলেন, আমি খালি কলসি। আমাকে ম্যানারলেস মনে হচ্ছে, তাই না? মনে হচ্ছে আমি গ্রাম থেকে উঠে এসেছি, তাই না? সাবলীলভাবে বলে আলো। শামিন আলোর দিকে দীর্ঘ সময় তাকিয়ে থেকে বলে, হিন্দমনতায় ভোগার কিছু নেই। তুমি যথেষ্ট স্মার্ট মেয়ে। এই ধরনের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারাকে স্মার্টনেস বলে কিনা জানা নেই, তবে আমার তোমাকে সব দিক থেকে স্মার্ট মনে হয়। আলো চুপ করে থাকে। শামিন বলে, এসো, লিফট এসে গিয়েছে। তারা দুজনে ব্যতীত অন্য কেউ লিফটে নেই। শামিন আজ চোখে একবার আলোকে দেখে। মেয়েটার মুখটা এমন থমথমে কেন? নিজেকে নিয়ে হীনমন্যতায় ভুগছে, কিন্তু শামিনের তো ওর সব কিছুকেই স্বাভাবিক মনে হচ্ছে। এটা ওই মেয়েটাকে কিভাবে বোঝাবে? হঠাৎ আলো শামিনের দিকে তাকায়। দুজনের চোখে চোখাচোখি হতেই আলো চোখ নামিয়ে নেয়। শামিন ধীরে ধীরে আলোর দিকে এগিয়ে যায়। আলো কিছুটা ঘাবড়ে যায়। শামিন আলোর অনেকটা কাছে গিয়ে বাঁকা হাসি হাসে। তারপর আলোর শাড়ির আঁচল টেনে আলোর ডান কাঁধে তুলে দিতে দিতে নরম গলায় বলে, আমার কাছে স্মার্টনেসের সংজ্ঞা ভিন্ন আলো। আমার জীবন সঙ্গিনী হিসেবে যতটুকু স্মার্টনেস থাকা দরকার তার পুরোটাই তোমার মধ্যে আছে। এবার তুমি বলো, তোমার স্বামী হিসেবে আমি যথেষ্ট স্মার্ট কি? আলো এক পলক শামিনের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। শামিন আলোর থেকে কোনো উত্তর আশা করে না। সে বলতে থাকে, এই সিঙ্গাপুর সিটি, এই কালচার, এই দেশীয় ম্যানার্স দিয়ে আমাদের দরকার কি আরো? আমরা তো ফিরে যাব আমাদের ছোট্ট শহরে। তুমি সেখানেই দাপিয়ে বেরিও, শাড়ির আঁচল ডান কাঁধে তুলে গলাবাজি করো, কিংবা সালোয়ার কামিজের ওড়না গায়ে জড়িয়ে নিয়ে হম্বি তম্বি করো। আমার তোমার বর্তমানের জড়তা কিংবা নাদানের মতো জঙ্গলি আচরণ গ্রহণ করতে একটু অসুবিধে হচ্ছে না। আমি উপভোগ করছি। প্রকাশ্যে চুমু খাওয়া, ওয়াইন দেখলে যে কোনো মুসলিম মেয়ে ওভাবেই রিয়াক্ট করতো সম্ভবত।
তাই বলে তুমি জঙ্গলি হয়ে যাওনি। একটা জঙ্গলি মেয়ে কখনোই লোন তুলে কিছু তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে রীতিমতো বিজনেস দাঁড় করানোর চিন্তা করবে না। একজন অসম্ভব সভ্য, মুক্ত চিন্তার অধিকারী এবং অদম্য সাহসিকতার মেয়েই করবে। আলো থমকে দাঁড়িয়ে থাকে শামিনের কথাগুলো শুনে। এই লোকটা খুব সুন্দর করে কথা বলে। জনগণ কেউ কি এভাবেই পটিয়ে নেয় এই মেয়র সাহেব? শামিন আলোর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। আলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মনে মনে বলে, আমি নিজেকে এতটাও অনুভব করতে পারিনি যতটা আপনি পেরেছেন। তবুও কেন আপনাকে গ্রহণ করে নিতে আমার এত জড়তা? তবে কি আমি এই ত্রুটিপূর্ণ ইয়াসার মির্জা? ডক্টর এনজি হুই ওয়েন, প্লাস্টিক পুনর্গঠন এবং নান্দনিক সার্জারি, ট্যান টক সিং হসপিটাল, সিঙ্গাপুর। শামিন ম্যাগাজিনটা উল্টে পাল্টে দেখছে। আলো চুপচাপ বসে আছে। কিছুক্ষণ চুপ করে থেকে মৃদুস্বরে বলে ওঠে, ডক্টর কি মহিলা? হ্যাঁ, মহিলা। কেন? শামিন আলোর দিকে তাকায়। আলো মাথা নেড়ে বলে, এমনি জিজ্ঞেস করলাম, নাম দেখে বুঝতে পারছি না। শামিন আবারও ম্যাগাজিন চোখ রাখে। আলো আর চোখে শামিনকে দেখছে। আজ শামিন একটা কালো রঙের শার্ট পরেছে, সুন্দর লাগছে, হ্যান্ডসাম লাগছে তাকে। শামিন ম্যাগাজিনটা রেখে আলোর দিকে তাকিয়ে বলে, খাবে কিছু? কোনো পানীয় নিয়ে আসি? শামিন ম্যাগাজিনটা রেখে আলোর দিকে তাকিয়ে বলে। আলো মাথা নাড়ায়। শামিন আলোর হাতের ব্যাগের দিকে তাকিয়ে বলে, যা যা বলেছি নিয়েছো ব্যাগে? আলো মাথা নেড়ে বলে। হ্যাঁ। শামিন আলোকে নিয়ে আজ সেন্তোসা আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছে। সেখানে গিয়ে একটা মোটেল বুক করে বিশ্রাম নিতে যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে সব কিছুই গুছিয়ে নিয়েছে আলো। শামিনের অতিরিক্ত শার্ট কিংবা তার শাড়ি সবই নিয়েছে ব্যাগে। রিসেপশনের মেয়েটি এসে শামিন আর আলোকে ডেকে নেয়। তারা মেয়েটির পিছু পিছু ডক্টরের কেবিনে যায়। ডক্টর এনজিকে দেখে মনেই হচ্ছে না তার বয়স 48 বছর এবং 21 বছরের ডাক্তারি কেরিয়ার, বরং তার বয়স 36 কি 38-এর কাছাকাছি মনে হচ্ছে। শামিনের দিকে তাকিয়ে একটা প্রশস্ত হাসি দিয়ে বলে, তুমি শামিন? তোমার সাথেই কথা হয়েছিল আমার। শামিন মাথা নাড়ায়। এনজি আলোর দিকে তাকিয়ে শামিনকে বলে, তোমার স্ত্রী একজন অতি রূপবতী নারী। শামিন ম্লান হাসে। এনজি বলতে থাকে, সার্জারির আগে আমি তোমার স্ত্রী কতটা সম্পর্কে ধারণা নিতে চাই। আজ ওকে দেখবো, তারপর তোমাকে জানিয়ে দিব কখন সার্জারি হবে। শামিন সম্মতি জানায়। এনজি উঠে দাঁড়ায়। আলোকে বলে, আমি তোমার ক্ষতটা দেখতে যাচ্ছি আলো। শামিন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে। আমি বাইরে অপেক্ষা করছি ম্যাম। এনজি অবাক হয়ে বলে, তুমি তো হাজবেন্ড শামিন, তুমি থাকতে পারো, ও কিছুটা মনোযোগ পাবে। আলো আর শামিন একে অপরের মুখের দিকে অস্বস্তি নিয়ে তাকায়। কিছু সময় পরে শামিন বলল, আপনি দেখুন ম্যাম, আমি আসছি। সার্জারি কখন হবে? এ প্রশ্নটি করে আলো শামিনের দিকে তাকায়। শামিন বলে, আমাদের ইনফর্ম করা হবে। আলো সংকোচ নিয়ে এদিক ওদিক তাকায়। শামিন বুঝতে পেরে বলে, কি অসুবিধা কোনো? ওয়াশরুমে যেতে চাচ্ছি। শামিন আলোর হাত থেকে তার ব্যাগটা নিয়ে নেয়। তারপর বলে, ওদিকটায় যাও, আমি এখানে অপেক্ষা করছি। মুখে পানির ঝাপটা দিয়ে আলো ডান দিকে তাকায়। তার বয়সী একজন নারী চেহারায় নতুন করে মেকআপ লাগাচ্ছে। মহিলা আলোকে এক পলক দেখে বলে, কোন দেশে? বাংলাদেশ। বাংলাদেশ কেন এসেছো? আলো কিছু বলতে যাবে তার আগেই স্তন ছোট বড় করার জন্য ডক্টর এনজি খুবই ভালো। আমি এসেছি স্তন ছোট করাতে। বেবিকে ব্রেস্ট ফিডিং করিয়ে আমার সৌন্দর্য সব নষ্ট হয়ে গিয়েছে। আলোর কান গরম হয়ে গিয়েছে ভদ্রমহিলার কথাগুলো শুনে। সে কোনো জবাব না দিয়ে টিস্যু পেপার দিয়ে নিজের ভেজা মুখটা মুছে নিতে থাকে। মহিলা বলতে থাকে, আমার কয়েকজন বান্ধবী বেশ ভালো ফল পেয়েছে। তুমি নির্বিঘ্নে করাতে পারো। সবাই এখানে ওসব করাতে আসে না ম্যাম। নিচু স্বরে বলে আলো। কৌতূহলী ভদ্রমহিলা বলে, তুমি কেন এসেছো তবে? নাক নাকি লিপ সার্জারি? কিন্তু তুমি তো দেখতে খুবই চমৎকার। আলো কোনো জবাব না দিয়ে বেরিয়ে যায়। শামিন দাঁড়িয়ে আছে তার ব্যাগ হাতে। মেয়র সাহেবের এই রূপ দেখে খুবই হাসি পাচ্ছে আলোর। বউয়ের ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে একজন গুরু গম্ভীর নেতা।
সাহেবদের মতো পোশাক পরে হাতে বইয়ের ভ্যানিটি ব্যাগ, কি এক অদ্ভুত দৃশ্য। আলো এগিয়ে গিয়ে ব্যাগটা নিয়ে নেয়। সবগুলো থিম পার্ক ঘুরে শেষমেশ শামিন আর আলো সেন্তোষা বিচের দিকে যায়। শামিন আর চোখে আলোকে এক পলক দেখে। আজ অরুণচণ্ডী আলোকে খুবই শান্ত লাগছে। কোনো ব্যাপারেই সিন ক্রিয়েট করছে না, অযথা প্রশ্ন করছে না, আপত্তি জানাচ্ছে না। আলো সবকিছু ঘুরে ঘুরে দেখছে। শামিন বলে, তুমি কখনো ঘোরাঘুরি করো না তাই না? খুব একটা। আলো মাথা নাড়ায়, তারপর বলে, সবসময় নিজের লেখাপড়া, বিভিন্ন প্রতিযোগিতা এসব নিয়েই থেকেছি। ঘোরাঘুরি বলতে ছুটি পেলে মামা বাড়ি যেতাম। আমাদের আর কোনো রিলেটিভ নেই তেমন। তোমার রুমে দেখছি একটা আলমারি ভর্তি তোমার পুরস্কার। এত পুরস্কার কিসের জন্য? ওগুলো সব রচনা লেখা, বিতর্কের জন্য পেয়েছি। আমার আর কোনো গুণ নেই। ক্লাস 6 থেকে আমি বিতর্ক করি। তুমি বিতর্কিক? ইসমামও বিতর্কিক। ওরও এসবের জন্য অনেক পুরস্কার আছে বাড়িতে। আলো অস্বস্তিতে পড়ে যায় ইসমামের কথা শুনে। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমেই তো তাদের দুজনের আলাপ হয়েছিল। শামিন আলোর নীরবতা দেখে বলে, চলো ওদিকটায় যাই। হাঁটতে হাঁটতে বিচের একটা ফাঁকা জায়গায় এসে তারা দাঁড়িয়ে পড়ে। পরিবেশটা খুব ভালো লাগছে আলোর। বিচের স্বামী স্ত্রী সবাই ঘনিষ্ঠ হয়ে হাঁটছে। আলো টের পেল তার হঠাৎ করে খুব ভালো লাগছে এই দৃশ্যটাও। আলো শামিনের দিকে তাকায় তার কথা শুনে। শামিন বলতে থাকে, চলো মোটেলে ঢুকি, তোমার বিশ্রাম দরকার। আমরা এখন ফিরছি না, সন্ধ্যার পরে সূর্যাস্ত দেখে ফিরবো। লিফটের দরজা খুলে যেতেই শামিন আলোর দিকে তাকিয়ে হেসে বলে, আজ সুমুখর কোনো কাপড় নেই। আলো লজ্জিত ভঙ্গিতে হাসে। শামিন বলে, শুরুতে আমিও তোমার মতো খুব বিরক্ত হয়ে যেতাম। প্রথম যখন ইউএসএ গিয়েছিলাম ইসমামের কাছে, তখন ইসমামের সামনে এমন পরিস্থিতিতে পড়ে গিয়েছিলাম আমি। দুই ভাই ভীষণ লজ্জা পেয়ে গিয়েছিলাম। ইসমাম প্রায় পালিয়ে গিয়েছিল আমার পেছন থেকে। লিফট বন্ধ হতে পেছনে ঘুরে দেখি আমার ভাই নেই। আলো ফিক করে হেসে দেয়। শামিনের কাছে এসে হাসি বড় মধুর লাগে। এই মেয়ে যখন হাসে তখন একে পুরো অন্য রকম লাগে। রুমে ঢুকে শামিন ব্যাগপত্র রেখে বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে। আলো ধীর পায়ে হেঁটে আয়নার সামনে যায়। নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। হঠাৎ গলার কাছটাই তার চোখ যেতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ঘুরে শামিনের দিকে তাকায়। তারপর ছুটে গিয়ে পার্স ব্যাগ খুলে ব্যাগের সব জিনিসপত্র ঢেলে দেয় বিছানায়। শামিন উঠে বসে অবাক হয়ে বলে, কি হয়েছে? কি খুঁজছো? আলো আতঙ্কিত মুখ নিয়ে বলে ওঠে, আমি সম্ভবত তুমি সম্ভবত কি? আপনার দেওয়া লকেটটা মোটেলে ফেলে এসেছি। হোয়াট? শব্দটা উঁচু গলায় বলে শামিন। আলো মুখ শুকনো করে বসে আছে। মোটেলে কিভাবে ফেলে এসেছো? ওয়াশরুমে গোসলের সময় খুলে রেখেছিলাম মিররের সামনে। শামিন হতভম্ব হয়ে তাকিয়ে আছে আলোর দিকে। আলোর খুব অস্বস্তি হচ্ছে। শামিন উঠে দাঁড়ায়, আলোর দিকে তাকিয়ে বলে, কিছুক্ষণ একা থাকতে পারবে? কোথায় যাচ্ছেন আপনি? সেই মোটেলে। এখন এত রাতে? শামিন কিছু বলে না, দরজার দিকে যেতে নেয়। আলো বলে, থাক না, বাদ দিন। শামিন ঘুরে তাকায় আলোর দিকে, গম্ভীর কণ্ঠে বলে, শুধু তোমার ওই হাতের বালা দুটো না, ওই লকেটটার সাথে আমার অনেকটা ইমোশন জড়িয়ে আছে। আমি ওটা এত সহজে হারিয়ে ফেলতে চাচ্ছি না। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। শামিন চুপচাপ রুম থেকে তাকিয়ে 3 থেকে 3.5 ঘন্টা করে আলো একইভাবে বসে থাকে। তার নিজের ওপর নিজের প্রচণ্ড রাগ হচ্ছে। কতটা কেয়ারলেস সে। শামিনের সেই দৃষ্টি আলোকে অস্বস্তি দিচ্ছে। যাওয়ার সময় তাকে দেখে মনে হয়েছে সে আলোর উপর রাগ করেছে, তার দেওয়া উপহার এভাবে কেয়ারলেসের মতো যেখানে সেখানে ফেলে আসার জন্য। আলো বেশ অবাক হচ্ছে শামিন তার উপর বিরক্ত হয়েছে, তাতে তার এত খারাপ লাগছে কেন। জড়তা কাটিয়ে নিয়ে আলো ফোনটা হাতে নেয়। শামিনের নাম্বার ডায়াল করতেই একজন নারীকণ্ঠ বলে ওঠে, The number you are trying to call is currently switched off. মোটেলের রিসেপশনিস্ট শামিনের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শামিন গম্ভীর কণ্ঠে বলে, আমি চেক করে দেখতে চাই। কিন্তু স্যার, এটা তো সম্ভব না। নতুন গেস্ট উঠেছে ওই ঘরে। আর আপনাদের জিনিস, আপনাদের রেসপন্সিবিলিটি তো আছে। শামিন পকেটে থেকে কিছু ক্যাশ বের করে রিসেপশনিস্টকে দিয়ে বলে, এখনো সম্ভব না?
রিসেপশনিস্ট এদিকে ওদিকে তাকিয়ে টাকাগুলো নিয়ে নেয়, তারপর বলে, দেখছি স্যার। ওয়াশরুম তন্ন তন্ন করে খুঁজেও লকেটটা খুঁজে পাওয়া গেল না। রুমের নতুন গেস্ট বিরক্ত ভঙ্গিতে মোটেলের ম্যানেজারের দিকে তাকিয়ে আছে। ম্যানেজার ফিসফিসিয়ে বলে, উনি একজন ডিটেকটিভ, ওনাকে ওনার কাজ করতে দিন। অতিথি লোকটা অবাক চোখে শামিনকে দেখে। শামিনের চেহারা বডি দেখে তার ডিটেকটিভই মনে হচ্ছে। চেহারায় পুরো শার্লক হোমস ভাব আছে, তাই নিজের বিরক্তি প্রকাশ না করে চুপচাপ দাঁড়িয়ে আছে। লকেটটা কোথায় খুঁজে না পেয়ে শামিন বিরস মুখে বের হয়। ম্যানেজার শামিনের দিকে এগিয়ে গিয়ে বলে, খুঁজে পেয়েছেন স্যার? শামিন তার কথার জবাব না দিয়ে তাকে জিজ্ঞেস করে, আমরা যাওয়ার পর রুম ক্লিন করার জন্য যে রুম বয় এসেছিল তার সাথে আমি কথা বলতে চাই। কিন্তু স্যার এভাবে। ম্যানেজার মিনমিন করতে থাকে। শামিন ওয়ালেট থেকে আরও কিছু ক্যাশ বের করে ম্যানেজারের দিকে এগিয়ে দিয়ে বলল,